শেষ হতে চেয়েছো অনিরুদ্ধ? কোনোদিনও তো তুমি আমার সামনে এসে জানতে চাওনি যে আমার কতটা দোষ ছিল, বা আদৌ আমার দোষ ছিল কিনা। একটা মা নিজের সন্তানকে নিজের কাছে রাখতে পারেনি, এরপরেও দোষ গুণের বিচার হবে কি মালবিকা? আর এই প্রশ্নগুলো নিয়ে আমি তোমার মুখোমুখি হতে পারবো না। জীবনে এমন অনেক কিছু ঘটে যায় অনিরুদ্ধ, যেটা নিজের হাতে থাকে না। যে প্রফেশনটা তোমার সাইডে পড়েছিল, যেটা আমি হাইলাইট করলাম, উস্কে দিলাম তোমাকে, সেটাই তোমার কাছে একটা বিরাট আকার নিয়ে দাঁড়িয়ে, তাই না? এবং সেটাকে ছেড়ে তুমি আমার সন্তানকে নেগলেক্ট করে তোমার এই শোটা হয়ে গেল খুব ইম্পর্টেন্ট, তাই তো? তখন তোমার নাম প্রয়োজন ছিল, নাম নাম নাম। সবটাই তো তুমি জানো, তো জানার পরে চুপ করেছিলে কেন? প্রতিশোধ নিতে পারোনি? প্রতিশোধ নিতে পারতে। ঘেন্না হয়েছিল, ঘেন্না। এই নামটা মনে রাখতেও আমার ঘেন্না হয়েছিল। তবু কি আশ্চর্য, দেখো এই নামটা কিন্তু তোমার মনে আছে। প্রত্যেকটা ঘটনা পুঙ্খানুপুঙ্খ তোমার মনে আছে কিন্তু। আর তুমি বারবার ফিরে ফিরে আমার সঙ্গে দেখা করতে আসছো কিন্তু। ভুল করছো, ভুল করছো। সেটা আমার জন্য নয় কিন্তু। জানি সেটা আমার জন্য নয়, রোদ্দুরের জন্য কিংবা মহলের জন্য, কিন্তু তবু আসছো তো। মালবিকা, তুমি নিষ্ঠুর। আগেও তোমার কোনোদিন মন ছিল না, আজও নেই, সেটাই আমি জানতাম। আর যেটা জানতাম সেটাই ঠিক। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আমার মন বলে কিচ্ছু নেই, আমি অত্যন্ত নিষ্ঠুর। যদি মন থাকতো তাহলে কি। থেমে গেলে কেন বলো? কিছু না, আসছি। কোথায় যাচ্ছ? বাড়ি। হ্যাঁ, সে তো যাবেই, সে তো যাবেই। বাড়িতে তোমার বড় অপেক্ষা করছে, তোমার একটা সাজানো সংসার আছে, ছেলে মেয়ে আছে। আমার কি আছে? হ্যাঁ, আমার কে আছে একবারও ভেবে দেখেছো? আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তোমার কিছু নেই কেন? তুমি কেন বিয়ে করোনি অনি? তোমার কেন সংসার নেই? তোমার কেন ছেলে মেয়ে নেই? তুমি একা পড়ে আছো কেন? এমনও তো নয় যে তুমি অন্য কাউকে ভালোবেসে তুমি নিজেকে একা করে রেখেছো, তাও তো নয়। তাহলে কেন কেন একা আছো? আমি তো অন্যভাবে প্রতিশোধ দিতে পারিনি, এটাই ধরে নাও এক ধরনের প্রতিশোধ। তুমি যে তোমার প্রতিশোধের মর্মই বুঝতে পারবে না, তার উপর তুমি প্রতিশোধ দিচ্ছ কেন? কিসের প্রতিশোধ? আর তুমি একা থাকলে আমার কি এসে যায় বলো তো অনুরোধ? কিচ্ছু তো এসে যায় না। তুমি আমার উপর কিসের প্রতিশোধ নেবে? ভুল করেছি, সত্যি ভুল করেছি। আর আজ এই কথাগুলো শোনার পরে আরো মনে হচ্ছে যেন আমি বিশাল একটা ভুল করেছি। তবে সত্যিটা কি জানো? মেয়েদের আর বিশ্বাস করতে পারিনি আমি। তুমি যেভাবে আমাকে ঠকালে, তারপরে কোনো মেয়েকে আমি বিশ্বাস করতে পারিনি। এবং মেয়েদের নিজের সাথে জড়াতে কিরকম একটা ঘৃণা করতো, তাই কারোর সাথে জড়াইনি। এই একা ছিলাম, একা আছি। ও তাই বলো? প্রতিশোধ তো কিছু নয়। তুমি মেয়েদের ঘেন্না করো বলে কোনো মহিলাকে, কোনো মেয়েকে জীবনে কাছে টেনে নিতে পারোনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। আর এই মহিলা ছাড়া জীবন আমি খুবই এনজয় করছি, খুব সুখে আছি। আমি কোনোদিন চাই না কোনো মহিলার হাতছানি আমার জীবনে আসুক। অনিরুদ্ধ, তোমার জীবনে যদি এতই সুখ, এতই আনন্দ, তাহলে এত রাগ কেন? এত ক্ষোভ কেন তোমার মধ্যে অনিরুদ্ধ? লজ্জা করছে না এইসব কথা বলতে? লজ্জা করছে না তোমার? তুমি আমার জীবনকে ধ্বংস করে দিয়েছো। এমনকি আমার সন্তানকেও তুমি। যে ছেলেটাকে তুমি চোখেই দেখোনি কখনো, তার প্রতি এত দরদ কিসের অনিরুদ্ধ? তাই যদি হয় তাহলে একটা সত্যি কথা আমি আজ বলছি।
ওই সম্পর্কের পর তুমি যখন বিদেশে চলে গেলে আর তুমি জানতে পারলে যে আমি কনসিভ করেছি, তোমার তোমার কোনো আইডিয়া ছিল না? তুমি বুঝতে পারোনি যে ওই রকম একটা অবস্থায়, ওই রকম সমাজের থেকে একটি মেয়ে যে কনসিভ করেছে, যে মেয়েটা বাড়িতে কেউ জানতো না, তার কি অবস্থা হতে পারে? তখনও তুমি ওখানে পড়েছিলে। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। এখন দোষ উল্টো আমার ঘাড়ে চাপাচ্ছ। আমি তোমাকে ফোন করিনি, তোমাকে জিজ্ঞেস করিনি, তুমি বলনি আমাকে যে আমি পুরোটা সামলে নেব। তাহলে কেন বলেছিলে সেই দিন? কেন বলনি তুমি চলে এসো? আমার কথা তুমি কেন শুনেছিলে? তোমার কোনো দায়িত্ববোধ নেই? তোমার সেন্স অফ রেসপন্সিবিলিটি কি বলেছিল সেদিন? বলেনি যে তোমার ফিরে আসা উচিত ছিল? আসুনি। আজকে তুমি সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে নিজে মুক্ত হতে চাইছো, তাই না? মহান হতে চাইছো, তাই না? বাহ 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 মালবিকা, বাহ। উল্টো দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ। হ্যাঁ, এবার আমি দোষী হয়ে গেলাম। You deserve it. You are a very, very selfish person, অনিরুদ্ধ। তোমার মতন স্বার্থপর আর আত্মকেন্দ্রিক মানুষ আমি দ্বিতীয় দেখিনি। আজকের পর থেকে তুমি আর কখনো কোনোদিনও আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না, কখনো না। আমার কথা তুমি কেন শুনেছিলে? তোমার কোনো দায়িত্ববোধ নেই? তোমার সেন্স অফ রেসপন্সিবিলিটি কি বলেছিল সেদিন? বলেনি যে তোমার ফিরে আসা উচিত ছিল? আসুন। আজ কোর্ট শুরুতেই প্রথম একটা ঘোষণা করে নেওয়া অত্যন্ত আবশ্যক বলে মনে করছি। মহুল ঘোষ ভার্সেস বাপি দাসের কেসে যিনি মহুল ঘোষের হয়ে সওয়াল করছিলেন, সেই মালবিকা বসুর আবেদন মঞ্জুর করে কোর্ট তাকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে। তার সম্পর্কে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের তদন্ত সাপেক্ষে আজ থেকে এই কেসের দায়িত্বে থাকবেন অভিরূপ সেন। আপনার আদেশ কোনো রকম প্রতিবাদ না করেই আমি মেনে নিলাম স্যার। যদিও আমার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে তা সম্পূর্ণটাই মিথ্যে, আর যেটা তদন্ত হয়েছে তা সম্পূর্ণই আপেক্ষিক। আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আমি মহুল ঘোষকে ফোন করেছি, ফোন করে উইশ করেছি। তদন্তে এটা প্রমাণ হয়েছে যে বিচারক থাকাকালীন আমি মহুল ঘোষকে ফোন করে উইশ করেছি। তদন্তে এটাও প্রমাণ হয়েছে যে মহুল ঘোষকে আমি বারবার যোগাযোগ করে তাকে উৎসাহিত করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি মহুল ঘোষকে ফোন করেছিলাম। শুধু মহুল ঘোষকে নয়, আমি তার স্বামী, যিনি শুধুমাত্র প্রয়োজনে গান গাইতে বাধ্য হয়েছিল, আর সেই প্রয়োজনটা ছিল তার স্ত্রীকে ভালো করে তোলা। আমি সেই ডাক্তার অয়নদীপ ঘোষের সঙ্গেও আমি যোগাযোগ করেছিলাম, কারণ আমি মনে করি এমন একটা মানবিক মুখ আজকের দিনে সত্যিই বিরল। তাই আমি সমস্ত সীমা লঙ্ঘন করে, অতিক্রম করে আমি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি স্যার। এই যোগাযোগ যদি অপরাধ হয়ে থাকে স্যার, মাননীয় আদালত যদি এটাই সিদ্ধান্ত নেয় যে এটা আমার ক্ষেত্রে অপরাধ হয়েছে, তাহলে আমি অপরাধ করেছি স্যার, আমি মাথা পেতে নিলাম। এখানে স্বজন পোষণের অভিযোগ উঠেছে আমার বিরুদ্ধে। আবার এই অভিযোগও দিয়েছে যে আমি অর্থকরী বিনিময়ের সঙ্গে জড়িত। যদিও তা তদন্ত সাপেক্ষ। এই তদন্ত আরো কিছুদিন এগিয়ে চলবে। আমার বিরুদ্ধে যা যা অভিযোগ এসেছে স্যার, আমি নিশ্চিত যে আমি একদিন প্রমাণ করতে পারবো এই আদালত কক্ষে যে আমার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে তা সম্পূর্ণ ভুল।
মাননীয় বিচারক, এই কেস চলাকালীন আমি যাতে পুরোটাই এই কোর্টে থাকার অনুমতি পাই, তার জন্য আমি আপনার অনুমতি চাইছি। যদি পাই আমি বাধিত হব। আপনি এই কেস চলাকালীন কোর্টে তো উপস্থিত থাকতে পারেন, কিন্তু কাউকে প্রভাবিত করতে পারবেন না। ধন্যবাদ স্যার, আমার এইটুকুই চাহিদা ছিল। স্যার, আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ আছে। আপনি মাননীয় বিচারপতি, আপনি একজন ন্যায়নিষ্ঠ মানুষ, একজন সংবেদনশীল মানুষ। আমার এইটুকুই ইচ্ছে যে আমার কথাটা আপনি শুনবেন, আমার কথা রাখবেন, রেখে আমার মনের জোর বাড়াবেন। আপনার কি চাহিদা আছে বলুন, আমার পক্ষে সম্ভব হলে আমি রাখবো। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার নাম ডক্টর অয়নদীপ ঘোষ। আমি মহুল ঘোষের হাজবেন্ড। আমি কোনো আইনজীবী নই স্যার, আমি পেশাগতভাবে একজন ডাক্তার। আমার সেভাবে কোনো আইনের জ্ঞানও নেই। তবু আমি এটুকুই বিশ্বাস করি যে এই পৃথিবীতে সত্যের থেকে বড় কোনো আইন নেই। আর সেই সত্যকেই সম্বল করে আমি আজকে আমার ওয়াইফের হয়ে এই কোর্টে দাঁড়িয়ে এই কেসটা লড়তে চাই। তার অনুমতি যদি আমি পাই স্যার, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো স্যার। আপনি আপনার স্ত্রীর হয়ে মামলা লড়বেন, অথচ আপনি বলছেন আপনি আইনবিদ্যার কিছুই জানেন না। হ্যাঁ স্যার, কিন্তু আমি এটাও জানি যে সত্যের থেকে বড় জোরে পৃথিবীতে আর একটাও নেই। আর যে কোনো আইন, যে কোনো বিচার সত্যের ঊর্ধ্বে নয়। তাই আমি সত্যকে অবলম্বন করেই এই লড়াইটা লড়তে চাই। আপনি যদি আজকে আমাকে দয়া করে অনুমতি দেন, তাহলে আমার জীবনের একটা মস্ত বড় আকাঙ্ক্ষা পূর্ণ হয় স্যার। আমার স্ত্রীর আজকে এরকম একটা চরম বিপদের দিনে ওর পাশে থাকতে পারলে আমার সত্যিই খুব ভালো লাগবে স্যার। আমি গর্ববোধ করব। আর আমি জানি না তারপরে কি হবে। যদি আমরা হেরেও যাই, তাহলে আমি এবং আমার স্ত্রী আমরা দুজনে এটুকু জানবো যে আমরা আপ্রাণ চেষ্টা করে হেরেছি, যতটা সম্ভব চেষ্টা করেছি স্যার। দেখুন স্যার, আমাদের কথা আমাদের থেকে ভালো করে কোনো আইনজীবী আপনাকে বলতে পারবে না। আমার বউয়ের কথা, মানে আমার ওয়াইফের কথাও আমার মনে হয় না যে আমার থেকে বেশি ভালো করে বুঝিয়ে কোর্টে কেউ বলতে পারবে। আমি আপনার কাছে এইটুকুই রিকোয়েস্ট করছি স্যার। আমরা অলরেডি লিখিত অনুরোধও করেছি। আপনি যদি একবার আমাদেরকে এই পারমিশনটা দেন, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। হয়তো এটা আইনের হিস্ট্রিতেও খুব বড় একটা ব্যাপার হবে। এই প্রথমবার সে পারমিশন কেউ পাবে। আমার এই রিকোয়েস্টটা যদি একবার রাখা হয় স্যার। আপনি এত বড় কথা বলছেন যখন, তখন দিলাম আপনাকে একটা সুযোগ। আপনি আপনার স্ত্রীর হয়ে মামলা চালিয়ে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। আমার কাছে সত্যি আপনাকে বলার মতো কোনো ভাষা নেই। আপনি আমাকে চিরজীবনের মতো ঋণী করে রাখলেন স্যার। আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। রোদ্দুর একটা বিরাট ভুল করলো। কেন বলো তো জেঠুমনি? উল্টো দিকে লয়ারটা তো রোদ্দুরকে একেবারে ফালা ফালা করে ছেড়ে দেবে। রোদ্দুর তো আর ল নিয়ে পড়াশোনা করেনি, এসব আইনের খাঁত খাঁত কিছু জানে। হ্যাঁ, ও যে সওয়াল জবাব করবে,
কোন অ্যাঙ্গেল থেকে করতে হবে সে সম্বন্ধে কোনো ধারণা আছে? হ্যাঁ যেটুকুনি মানছি তোমার কথা, কিন্তু দাদা ভাইয়ের প্রতি তোমার এত অনাস্থা কেন? না মানে ও যদি নিজের প্রতি কনফিডেন্ট না হতো ওকে এই দায়িত্বটা নিত? আমার বড্ড টেনশন হচ্ছে। যেটুকুনি তুমি টেনশন করো না, একদম টেনশন করো না। একটা কথা মনে রেখো, যা হয় তা কিন্তু ভালোর জন্যই হয়। ভালোর আর বাকিটা কি রইল? ওই অনুরূপ কিভাবে মালবিকা বসে কেসটা থেকে বার করে দিল দেখলি তো? হ্যাঁ করলো, কিন্তু এতে হয়তো রাঙাতা নিজের খবরটা নিজেই করলো। কি বলছিস তুই? আবল তাবল। নিজের খবর নিজে করলো। ও এমন ভাবে কেসটাকে প্রেস করলো, কেসটা পুরো উল্টে গেল। যেটুকুনি ওস্তাদের মার শেষ রাতে। কি উস্তাদ নাকি? কাকে উস্তাদ বলছিস? যেটুকুনি তুমি দেখো না, একটু ভরসা রাখো দাদা ভাইয়ের উপর, দেখো না কি হয়। রোদ্দুরদা তো মহুলদের হয়ে কেসটা লড়তে চাইছে। তো টেনশন হচ্ছে আমার খুব। টেনশন করার তো কিছু নেই, ও লড়ছে তো কি হবে? সত্যিটাকে ও মিথ্যে করে দেবে? তা না, কিন্তু তোমার তো আমার উপর ভরসা থাকা উচিত। দেখলে মালবিকা বসুকে কিভাবে সরিয়ে দিলাম কেসটা লড়ার থেকে। চিন্তা কিসের? তোমার উপর আমার সবসময় ভরসা আছে, ভরসা নেই এমনটা তো নয়। কিন্তু এটাও ঠিক, তুমি যে অর্গানাইজারদের সাথে কথা বলেছিলে সেটা আমি কোর্টে এসেই প্রথম শুনলাম। আরে সে তো আমি ওভার রিয়াক্ট করে ফেলেছিলাম মাথা গরম হয়, তারপরে তো আমি সামলেও নিয়েছি, নিজে তো ছুটে গেছি যাতে মহুল বিপদে না পড়ে। নিজের শো ক্যান্সেল করেছি। হ্যাঁ, অনেক টাকা নিয়ে একটা শোর জন্য। তাছাড়া তুমি বলো তো, আমার সাথে যে অত্যাচার, যে অন্যায়টা হয়েছে, আমার তো এইটুকু রিয়াক্ট করা খুব স্বাভাবিক নয় কি? নিশ্চয়ই তোমার কোনো অন্যায় হয়নি, অন্যায় তো ওরা করেছে। যেভাবেই হোক ওরা শুধু মহুল দিকে জিতিয়ে দিতে চেয়েছে। আর যখন একই বাড়িতে তুমি এত বছর ধরে গান গাইছো, তখন তোমাকে উপেক্ষা করাটা তো 100 বার অন্যায়। কি বলবো বলো? যাই হোক, সওয়াল জবাব শুনি এখন, চুপ করো। স্যার, আজ আমি আপনার সামনে আর এই কোর্টের সামনে দুজন খুব ইম্পর্টেন্ট মানুষকে কিছু প্রশ্ন করতে চাইব, কিন্তু তারও আগে আমার আপনার কাছে একটি নিবেদন আছে। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে। অনুমোদন দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি আপনাকে আগেই বলেছি যে আমার নাম ডক্টর অয়নদীপ ঘোষ। আমি পেশাগতভাবে একজন চিকিৎসক। আমি কলকাতাতেই একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার মাস্তুতো ভাই অনুরূপ, মানে সিঙ্গার অনুরূপ, আমাদের সঙ্গে একই বাড়িতে বড় হয়েছে ছোটবেলা থেকেই। আসলে ওর মাসি চেয়েছিলেন যে ও যেন কলকাতায় থেকে পড়াশোনা করে, সেই কারণেই ছোটবেলা থেকে আমাদের বাড়িতেই আছে, আমাদের সঙ্গেই থেকেছে, আমাদের সঙ্গেই বড় হয়েছে। আর আমরাও কখনো ওকে মাস্তুতো ভাই বলে দেখিনি, নিজের ভাই বলেই মেনেছি। আমরা সমস্ত ভাই বোনেরা একই বাড়িতে একসঙ্গেই বড় হয়েছি। মাননীয় বিচারপতি, এই কেসের সওয়াল জবাবের সঙ্গে ওনাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কি সম্পর্ক আছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় অকারণে কোর্টের সময় দীর্ঘায়িত না করে আমাদের আসল বিষয়ে ফিরে আসা উচিত। মাননীয় বিচারপতি, শুধুমাত্র যে উনি আর সওয়াল জবাব করবেন তা তো নয়, আমারও সওয়াল জবাব করার মতন কিছু প্রশ্ন আছে। আপনি যদি দয়া করে মতামত দেন তাহলে আমরা সুষ্ঠুভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আমার বিপক্ষকে যদি আপনি কনসেন্ট্রেট করার জন্য বলেন। আই অবজেক্ট ইওর অনার। আপনি নিজে আজকে আমাকে এটুকু সময় নেওয়ার অনুমতি দিয়েছেন, আর আমি সেটাকেই শিরোধার্য করে আমার বক্তব্য আপনার সামনে পেশ করতে চাইব। আমি বিশ্বাস করি আজকে আমার এখানে দাঁড়িয়ে যা বলার আছে সেটাই কেসের জন্য খুবই জরুরি। স্যার, এই বক্তব্যের মধ্যে এমন অনেক রেলেভেন্ট পয়েন্ট রয়েছে যা আমাদের আজকের এই কেসের সঙ্গে নানানভাবে যুক্ত। তাই আমি আজকে আমার প্রতিপক্ষকে এটুকুই রিকোয়েস্ট করব, তিনি যেন আমার উপর এইটুকু আস্থা রাখেন আর একটু পেশেন্স রাখেন, একটু ধৈর্য ধরেন, যাতে আমি আমার বক্তব্য শেষ করতে পারি। তাকে স্যার আমার উপর এইটুকু বিশ্বাস রাখতে হবে
যে আজকে আমি এখানে দাঁড়িয়ে যা বলছি সেগুলো আমাদের কেসের সঙ্গে খুবই ইম্পর্টেন্টভাবে যুক্ত, খুবই ইম্পর্টেন্টভাবে ইনভলভড। আপনি আপনার কথা বলুন। আপনি শান্ত হয়ে বসুন মিস্টার চ্যাটার্জি। ওকে স্যার। ধন্যবাদ স্যার। স্যার, ছোটবেলা থেকেই আমারও গান গাওয়ার খুবই শখ ছিল, খুব ইচ্ছে ছিল। বাড়িতে অনুরূপ যখন গান গাইতো আমিও বহুবার গলা ছেড়ে গান গাওয়ার চেষ্টা করেছি। মাকে বহুবার বলেছি, বায়না করেছি মায়ের কাছে যেন আমাকেও গান গাইতে দেওয়া হয়। তবে আমার জেঠুমণি মানে আমাদের বাড়ির সব থেকে বড় গুরুজন, উনি কোনোদিনই চাননি যে আমি গান গাই। ওনার কাছ থেকে কোনোদিনই আমি সে পারমিশন পাইনি। তার মনে হয়েছিল আমার মেধা শুধুমাত্র লেখাপড়াতেই প্রয়োগ করা উচিত, কিন্তু সেটা একমাত্র তার নিজেরই মনে হয়েছিল স্যার। আমার বাড়ির বাকি প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করতো যে আমি যদি গানটা মন দিয়ে গাইতাম তাহলে একদিন গান গেয়ে খুব নাম করতাম। তারপরে আমি জানতে পারি যে ওই সময় মহুলের অনুরূপের সঙ্গে একটা ইনিশিয়াল সম্পর্ক তৈরি হচ্ছিল। স্যার, আমি বুঝতে পারছি না যে এই কথাগুলো এখানে বলার কি খুব প্রয়োজন আছে? মানে এগুলো তো প্রচন্ড পার্সোনাল কথাবার্তা। প্রয়োজন আছে রূপ। আমার মনে হয় যে কোর্টে দাঁড়িয়ে আমাদের সমস্ত সত্যি কথাগুলো মাননীয় জাজকে জানানো উচিত। চলো 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 পাল্টাই।